আচ্ছা, ইনি বারবার বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। হচ্ছে মামলা কি বিকাশবাবু করেছিলেন? বিকাশবাবুর কাছে গিয়েছিলেন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। তিনি ন্যায়ের হয়ে লড়াই করেছেন। বরং রাজ্য সরকারের হয়ে দিল্লিতে অনেক বাঘসিংহী লয়ার আছে শুনেছি। 20 লাখ 25 লাখ টাকা দিয়ে অ্যাপিয়ারেন্স ফিস শুনেছি আমি। তারও তো এই চুরির অভিযোগ থাকা সত্ত্বেও তার পক্ষে লড়াই করেন। চোরদের বাঁচাবার জন্য লড়াই করেন। অভিজিৎ গাঙ্গুলি, তিনি সাংসদ। তার নাম যেভাবে, যে ভাষায়, যে ভঙ্গিতে বলা হয়েছে, এটা কি পশ্চিমবঙ্গের রুচি? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল থেকে ছবি ভিডিওতে সেই ঘুরে ফিরে এক মুখ, চাকরিহারাদের কান্না এবং কিছু কান্নাকে ধরে আঁকড়ে ধরা বঙ্গ সমাজের সেই চিরাচরিত রাজনীতি। দোষ কার, কে ঠিক কে ভুল, এই সব কিছুকে ছাপিয়ে একটাই প্রশ্ন: এই 26,000 মানুষের, চাকরি হারাদের ভবিষ্যৎটা কি? এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অভিনেতা বাদশা মৈত্র। দাদা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এই যে হঠাৎ করে সামাজিক এই ধরনের ঘটনা আমাদের হঠাৎ করে সামনে চলে এলো, সব মিলিয়ে সামগ্রিক তুমি কিভাবে দেখছো পুরো বিষয়টা? দেখো, এই যে 26,000 ছেলে মেয়ের চাকরি, প্রায় 26,000 হঠাৎ করে চলে গেল, এর অভিঘাতটা বহুমাত্রিক। একটা তো পারিবারিক, তার পরিবারটা ভেঙে পড়বে, বিধ্বস্ত হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে অনেকগুলো স্কুল বন্ধ হয়ে যাবে, প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা হবে। আমার তার থেকেও যেটা আমাকে ভাবাচ্ছে বেশি, বেশি কম বলবো না, কিন্তু ভাবাচ্ছে, সেটা হচ্ছে এই যে ছেলে মেয়েগুলো স্কুলে পড়ছে আজকে, যারা শিক্ষকদের কাছে এই কথাটা শিখে বড় হয় যে সদা সত্য কথা বলিও, মিথ্যা বলিও না, তারা আজকে জানছে যে শিক্ষকরা এই রাজ্যে টাকা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এবং কে যে ঘুষ দিয়ে পেয়েছে, কে ঘুষ দিয়ে পায়নি, সেটাও পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। ফলে তারা তাদের শিক্ষকদের সঙ্গে তাদের যে সম্পর্ক, বিশেষ করে আমার মতো ছেলে যারা আমরা মফস্বলে বড় হয়েছি, যারা সরকারি স্কুলে পড়েছি, আমরা জানি শিক্ষকদের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক কি রকম। মানে তারা আমাদের অভিভাবক, অগাধ আস্থা তাদের উপর আমাদের ছিল, এখনো আছে, মফস্বল শহরে এখনো তাই। এই যে একটা অসম্ভব বিশ্বাসহীনতা তৈরি হলো, শিক্ষকের সঙ্গে ছাত্রের সম্পর্কটা যেখানে পৌঁছলো, আমি জানি না কত বছর পরে এটাকে আবার ফিরিয়ে আনা যাবে। শিক্ষক ছাত্রের যে স্বাভাবিক যে বিশ্বাসের সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, কবে ফিরিয়ে আনা যাবে, আদৌ যাবে কিনা আমি জানি না। তুমি বিশ্বাস নিয়ে কথা বললে, পুরো সিস্টেমটার বিশ্বাসযোগ্যতা নিয়েই একটা প্রশ্নচিহ্ন উঠে গেছে। এসএসসি বলছে আমরা তালিকা দিয়েছি, মুখ্যমন্ত্রী বলছে এসএসসি অটোনমাস বডি, তারা কি করেছে আমি জানি না। একদল আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তালস্বরে গালিগালাজ করতে শুরু করে দিয়েছে। কে ঠিক কে ভুল, এই যে বিশ্বাসের এইরকম একটা বড়সড় প্রশ্নচিহ্ন বিশ্বাসবোধে, এটাকে কিভাবে দেখো তুমি? তোকে একটা কথা ছোটবেলায় শুনতাম যে শয়তানের ছলের অভাব হয় না, নানা রকম ছল করে সে। এবার এই যে একজন বলছেন এসএসসির দায়িত্বপ্রাপ্ত একজন অফিসার, আমরা তথ্য দিয়েছি, হয়তো তাদের আমরা স্যাটিসফাই করতে পারিনি সুপ্রিম কোর্ট। আচ্ছা, তথ্য দেওয়াটা কাজ না, সঠিক তথ্য দেওয়া তার কাজ। যে তথ্য দিলে সুপ্রিম কোর্ট তারা স্যাটিসফাইড হবে যুক্তিযুক্তভাবে, সেই তথ্য দেওয়া তাদের কাজ। আর তা দিতে না পারলে ওনার চাকরি ছেড়ে দেওয়া উচিত। এর আগে তো একজন ছিলেন দায়িত্বে, তিনি বুঝেছেন দুর্নীতি হচ্ছে, চাকরি ছেড়ে দিয়েছেন, তিনি পদত্যাগ করেছেন। পদে থেকে যারা এই জাতীয় কথা বলছেন, তারা আরো বেশি অশ্রদ্ধা পাত্র হচ্ছেন। এখন দেখুন, দেখো, এই যে এই যে পদগুলো, যে অটোনমাস বডি, মানে এদের উপর অগাধ আস্থা যে এরা যেটা করবে সঠিক কাজ করবে। সে অটোনমাস বডির মাথায় যারা আছে, তারা যদি এই কথাটা বলে, তাহলে প্রথমেই এই বডিগুলো সম্পর্কে একটা মানুষের অনাস্থা জন্মায়। তারপরে প্রশ্ন হচ্ছে অটোনমাস বডি কাদের আন্ডারে? অটোনমাস মানে এমন নয় যে সেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আমি যতটুকু জেনেছি, আইন অনুযায়ী সরকারের নিয়ন্ত্রণ আছে, চাইলে সরকার এই বডি ভেঙে দিতে পারে। এবং দিনের পর দিন যে নতুন নতুন আইন সরকার তৈরি করেছে, যে আইনের বলে ওরা এই ওএমআর পুড়িয়ে দিয়েছে, নষ্ট করেছে, এই আইনগুলো সরকার তৈরি করেছে। সেটা বিজেপি করেনি, সিপিএম করেনি, কংগ্রেস করেনি, কোর্ট করেনি। তো যখন আইনগুলো তৈরি হয়েছে, তাহলে কি এটা ভেবেই তৈরি হয়েছিল যে আজ না হয় কাল এই দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠবে, তখন যাতে ধরা পড়তে না হয় তার জন্য যেটা 3 বছর রাখার কথা, সেই ওএমআর 1 বছরে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার কোনো স্ক্যান কপি নেই।
এবং এই যে নানা রকম ছল, যোগ্য অযোগ্য, কেউ বলছেন যে আলাদা তো করা হয়েছে, তাহলে কেন সবার চাকরি গেল না? অযোগ্য কারা তার লিস্ট দিয়েছে এসএসসি, কিন্তু যোগ্য কারা তার লিস্ট দেয়নি। এবং অযোগ্য লিস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে সম্ভবত এরাই অযোগ্য, মানে এখনো টিল নাও এখনো অনেক অযোগ্য এর বিষয়ে পারে একসঙ্গে মিশে থাকতে। আদালত এবং বিচারপতিরা এবং যারা লয়ার তারা বারবার প্রশ্ন করেছেন যে আপনারা বলুন, যোগ্য প্রার্থী যারা একটা লিস্ট দিয়ে বলুন যে হ্যাঁ এরা যোগ্য, এদের মধ্যে কোনো দুর্নীতি নেই। এসএসসি এটা বলতে পারেনি, কারণ এসএসসি বলতে পারবে না তো। এসএসসি যাদের নির্দেশ পেলে এটা বলার কথা, তারা নির্দেশ দেয়নি। কারণ এই নির্দেশ দিলে যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তারা টাকা ফেরত চাইবে। আসলে আমার ধারণা এই সরকার তারা আন্দাজ করেছিল যে দুধ আর জল এমন করে মিশিয়ে দাও যাতে আলাদা করা না যায়। তখন কি সুপ্রিম কোর্ট কি আর পুরো দুধ ফেলে দেবে? হয়তো রেখেই দেবে, অ্যাডভান্টেজ একটা। হয়তো রেখে দেবে, মানবিক নানা রকম ইস্যু তারা দেখাচ্ছে, হয়তো রেখে দেবে। কিন্তু দেখো, আমার নিজের মনে হয় যে বিচার বিষয়টা, মানে বিচারপতি যখন কোনো রায় দেন, সেটা কিন্তু কারোর উপর রাগ থেকে নয়, তার একটা নির্দিষ্ট কারণ আছে। কারণটা কি? আমি যতটুকু বুঝেছি, আমি আইন বুঝি না, কিন্তু সাধারণ জ্ঞান দিয়ে বুঝেছি যে এই রায়টা আগামী দিনে অন্য কোনো মানুষকে এই অপরাধ করা থেকে আটকাবে। রায়টা হয় এই কারণে, সেটা ফাঁসি হতে পারে, অন্য যে কোনো রায় হতে পারে। সেই লোকটা যা অন্যায় করেছে তার শাস্তি তো বটেই, একই সঙ্গে বাকিরা যাতে সেই জাতীয় অপরাধ করার সাহস না দেখায়, তার জন্য এই রায়। তো বিচারপতিরা আমার ধারণা ভালো করে ভেবে দেখেছেন, তারা যখন পরিষ্কার বুঝতে পেরেছেন যে এরকম চরম দুর্নীতি হয়েছে, এবং তারপরেও যদি এটা এই প্যানেলকে রেখে দেওয়া হয়, তাহলে আগামী দিনে এই জিনিস আবার চলতে থাকবে। তাই তারাই সিদ্ধান্তটা নিয়েছেন, এবং এটা তো ঠিক। এর মধ্যে বহু ছেলে মেয়ে আছে যারা যোগ্য, যাদের চাকরি থাকার কথা। কিন্তু এটাও ঠিক যে একটা কথা আমি বারবার বলতাম, যে নগর পুড়লে দেবালয় পুড়বে, পুড়বেই। যারা একসময় ভেবেছে আমি তো ভালো আছি, আমার ছেলে মেয়ে ভালো আছে, আমার কি দরকার রাজনীতি নিয়ে মাথা ঘামানোর, আমি তো বেশ সুন্দর চাকরি বাকরি করছি, ভালো আছি, এটা হতে পারে না। এটা তো সবে শুরু। যেদিন পশ্চিমবঙ্গের মানুষ মনে করলো যে টাটাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানোটাই নাকি পশ্চিমবঙ্গের উন্নয়ন, যেদিন পশ্চিমবঙ্গের মানুষ মনে করেছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মাননীয়া মমতা ব্যানার্জি তিনি বেটার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের ভাগ্য লিখন সেদিন লেখা হয়ে গিয়েছিল। তাই আজকে যেটা হচ্ছে এ তো হওয়ারই ছিল। আপনি একটা একটা দপ্তর দেখান না যেখানে একটা ফেয়ার একটা মানে কাজকর্ম হয়। এবং আমার খারাপ লাগে যে এটা যে কোনো দল মত নির্বিশেষে বলছে, কোনো কোনো দেশের প্রধানমন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যারা হন, এই পদের তো একটা গরিমা থাকে। সেই পদে থেকে যদি কেউ ডাহা মিথ্যে কথা বলেন, সেটা যে দলই হোক, যে রাজ্যের হোক, যে দেশেরই হোক, ডাহা মিথ্যে কথা বলেন, তাহলে এই পদের যে গরিমা, এই পোস্টের যে গরিমা, সেটাও আর থাকে না। প্রধানমন্ত্রী বলতে, মুখ্যমন্ত্রী বলতে মানুষ যে শ্রদ্ধা, যে সম্মান নিয়ে তাদের দেখার যে অভ্যেসটা, সেটা পাল্টে যায়। কারণ তারা বুঝতে পারে যে টানা মিথ্যে কথা বলে যাচ্ছেন কেউ, যার কোনো ভিত্তি নেই। এবং নিজেদের অপরাধ ঢাকার জন্য একাধিকবার একবার একে দোষারোপ করছেন, একবার তাকে দোষারোপ করছেন। চাকরি পরীক্ষা নিলেন আপনারা। আচ্ছা, পরীক্ষা, এই পরীক্ষা তো পশ্চিমবঙ্গে প্রথম হয়নি, এর আগে 10-11 বার এসএসসি পরীক্ষা হয়েছে। কই কোর্টে যেতে হয়নি তো। তাহলে আপনারা কি পরীক্ষা নিলেন যে পরীক্ষা নেওয়ার পর এটা কোর্টে গেল? আচ্ছা, ইনি বারবার বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আচ্ছা মামলা কি বিকাশ বাবু করেছিলেন? বিকাশ বাবুর কাছে গিয়েছিলেন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা, তিনি ন্যায়ের হয়ে লড়াই করেছেন। বরং রাজ্য সরকারের হয়ে দিল্লিতে অনেক বাঘসিংহী লয়ার আছে শুনেছি, 20 লাখ 25 লাখ টাকা অ্যাপিয়ারেন্স ফিজ শুনেছি আমি। তারও তো এই চুরির অভিযোগ থাকা সত্ত্বেও তার পক্ষে লড়াই করেন, চোরদের বাঁচাবার জন্য লড়াই করেন। বিকাশ দত্ত ন্যায়ের পক্ষে লড়াই করেছেন, করে চলেছেন। তার যারা ক্লায়েন্ট, তিনি তাদের প্রতি অনেস্ট, এবং তিনি শামীম, সুদীপ্ত,
এরা না থাকলে এই এত বড় দুর্নীতি আনার্থ হতো না। তাই বিকাশ বাবুর উপর এত রাগ, কিন্তু মামলায় বিকাশ ভট্টাচার্য করেননি। মুখ্যমন্ত্রী বলেছেন দাদা ১.৫ ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে বিকাশবাবুর জন্য নোবেলের সুপারিশ করবে, নোবেল দেওয়া হোক। তোমার মনে হয় এই পুরো বিষয়টা নিয়ে একটা বালখিল্যতার একটা জায়গায় চলে গেল ব্যাপারটা? একটা প্রেস কনফারেন্সে বিকাশবাবুকে অ্যাটাক করা, নোবেল দেওয়া হোক, এটা একটা মুখ্যমন্ত্রীর মুখে কি শোভা পায়? দেখো, শুধু একটা বিকাশ বাবু, ২ নম্বর যে অভিজিৎ গাঙ্গুলি, তিনি সাংসদ। তার রাজনৈতিক দর্শনের সঙ্গে আমার ১০০% আমি আলাদা। কিন্তু তার যে ভার্ডিক্ট ছিল তার সঙ্গে আমি সহমত ছিলাম, এবং তার নাম যেভাবে, যে ভাষায়, যে ভঙ্গিতে বলা হয়েছে, এটা কি পশ্চিমবঙ্গের রুচি? এই যে উনি বলেন না যে বাংলাকে ছোট করছে। তো এটা যদি বাইরের লোক দেখে, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন সাংসদ সম্পর্কে এই ভঙ্গিতে কথা বলছেন, এই ভাষায় কথা বলছেন, পশ্চিমবঙ্গের মান বাড়বে কি? বা বিকাশ, আরেকটা কথা বলা দরকার। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি একজন লয়ারের মুখ থেকে শুনলাম এটা, আজকেই তার পোস্ট আমি দেখলাম, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিনের পর দিন বহু বহু গরিব মানুষের মামলা বিনে পয়সায় করে এসেছেন। আমি একটু বলে দিই, আমার সাথে এই রায়ের পর বিকাশবাবুর কথা হচ্ছে ১ ঘন্টার মধ্যে। উনি নিজে বলছে, না তুমি তো জানো এই মামলা আমি দিল্লিতে দিনের পর দিন কার্যত বিনা পয়সায় গেছে। চাকরি প্রার্থীরা ফ্লাইট ফেয়ার বলো, উনি যেরকম ভাবে লাইফস্টাইল মেনটেন করা উচিত দিতে পারেন, এটা তো বাস্তব। আমি যা শুনলাম যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পার অ্যাপিয়ারেন্স ফিজ হচ্ছে ২,১০,০০০ টাকা। এই মাপের লয়ার। তিনি দিনের পর দিন বহু গরিব মানুষের মামলা বিনে পয়সায় লড়েছেন। তৃণমূল সরকার দেখা ওদের একজন লয়ার, এই মাপের লয়ার, যার ২,০০,০০০ টাকা অ্যাপিয়ারেন্স ফিজ, সে বিনা পয়সায় মামলা লড়ছেন। এবং আজকে শুনলাম একজন লয়ার পোস্ট দিয়েছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মামলা করে পশ্চিমবঙ্গে প্রায় ২৫,০০০ মানুষকে চাকরি পাইয়ে দিয়েছেন, তার মধ্যে পুলিশের লোকও আছে। এই মানুষটার সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায়, যে ভঙ্গিতে কথা বলছেন, এবং গোটা দল, তাতে করে আর যাই হোক পশ্চিমবঙ্গের চিত্রটা গোটা ভারতবর্ষের কাছে, গোটা পৃথিবীর কাছে উন্নত হচ্ছে না। এবং যে কোনো ব্যাপারে, এই যে বলছেন আমি জানতাম না, কিচ্ছু জানতাম না, সময় পাইনি, দেখুন যখন সন্দেশখালী হলো, আমি অভিযোগের কথা বলছি না, যেটা সরকার মেনে নিয়েছে, জমিতে সরকার ফেরত দিয়েছে সন্দেশখালীতে। তো দিনের পর দিন জমি দখল হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, ভূমি দপ্তরের মন্ত্রী বলছে জানতাম না। হসপিটাল সুপার কি হয় বলছেন জানতাম না, কেউ নাকি জানায় না। দলের মহাসচিব, সেকেন্ড ইন কমান্ড, তিনি দিনের পর দিন টাকা তুলছেন, বলছেন জানতাম না। তো যদি এতগুলো না জানা থাকে পদে থেকে, তাহলে তো মুখ্যমন্ত্রী হিসেবে আটারলি ফেলিওর। রাজ্য সুরক্ষিত নেই এরকম কোনো মানুষের কাছে, যদি সবেতে উনি বলে জানতাম না। তা যদি না হয়, তাহলে জানতেন, তাহলে অপরাধীদের পক্ষে ছিলেন।